বাণিজ্য উপদেষ্টা ময়দানে নেমেছেন ভারতের মন খুশি করতে হবে, তাই তিনি বলছেন যে অন্য দেশের ক্ষতি করার জন্য আমরা কিছু করিনি, আমাদের নীতিগুলো দেশের অভ্যন্তরীণ বাণিজ্যকে কেন্দ্র করে নেওয়া আরেকটি দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কখনো করা হয়নি। মানে ক্ষমা চাওয়া যাকে বলছে। পাইপলাইনে জ্বালানি চুক্তি নিয়ে অন্যায় আবদার, কম দামে নেব আর গঙ্গার জল বেশি বেশি পরিমাণে দিতে হবে। খাবার দাবার বলছে, আবার ডায়লগ মেরে বলছে আমরা কিন্তু আমদানি বন্ধ করিনি, করার ক্ষমতা আছে, করে দেখ। না খেতে পেয়ে মারা যাবে বাংলাদেশের প্রতিটা মানুষ। বাংলাদেশের 3 পাশে এবার 5টি এয়ার স্ট্রিপ পুনরায় চালু করছে ভারত। কোথায় যাবি ভাই, কোথায় যাবি পাগলা? শুধু ফেসবুকে আটকে থাকলে হবে, একটু বাইরে বেরিয়ে চারদিক দেখতে হবে কোথায় কি চলছে। একদিকে ধুপরি, অন্যদিকে চোপড়া, আবার বিহারের কিষানগঞ্জ, এবার মিজোরাম। কিভাবে বাংলাদেশকেই লক করে দিচ্ছে ভারত। বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ অনিশ্চিত। তারা যদি ভারতে না আসে তাহলে বাংলাদেশকে ছাড়াই টি-20 বিশ্বকাপের আয়োজন করবে আইসিসি, স্পষ্ট জানিয়ে দিয়েছে। লাইনে রয়েছে বাংলাদেশের পরিবর্তিত টিম হিসেবে 2টি টিম, জার্সি এবং স্কটল্যান্ড। এই একটা অনিশ্চয়তা কিন্তু বাংলাদেশকে এবার ঘিরে ধরেছে। ভারতের সঙ্গে শত্রুতা করতে যাওয়ার ফল তারা হাতে নাতে পাচ্ছে। পাকিস্তানের শেখানো বুলি আওড়ে তারা এখন যে তলানিতে ঢুকে গিয়েছে সেটা তারা এখন জল জ্যান্ত প্রমাণ পাচ্ছে। কিন্তু দেখুন, এই যে বৈপরীত্য ক্রিকেট নিয়ে, সীমান্ত নিয়ে, বুঝতে পারছেন, 7 সিস্টার্স নিয়ে, চিকেন স্নেক নিয়ে, এত কিছু যে তাদের একটা যুদ্ধ করার একটা মনোভাব, এই বিতর্কের মাঝে, এই ভারত বাংলাদেশ টেনশনসের মাঝে বাণিজ্যে কিন্তু কোনো প্রভাব পড়েনি। না, আমি বলছি না। এই কথা বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা। তার মতে যে বাণিজ্যে কোনো রকম প্রভাব পড়েনি। ভারত বাংলাদেশ বাণিজ্য যেরকম চলছে সেরকমই চলছে। হ্যাঁ, কিছু স্থলবন্দর বন্ধ করে দিয়েছিল, যে সময় ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়ে বলে এসেছিলেন যে 7 সিস্টার্স তো ল্যান্ডলক, বঙ্গোপসাগরের অভিভাবক তো বাংলাদেশ, আমরা। ঠিক সেই সময় থেকে স্থলবন্দরগুলো বন্ধ, আজও বন্ধ। তাই সেখানে বাণিজ্য হচ্ছে না, সেটা বাদই দিন। কিন্তু সেটা বাদে এখনো পর্যন্ত বাংলাদেশ চাল, ডাল, গম সবই পাচ্ছে, পেঁয়াজ সবই পাচ্ছে। বুঝতে পারছেন, ওই তুলা, তাদের যে মেন শিল্প বস্ত্র শিল্প, তার জন্য যে তুলো, সুতো, এইগুলো কিন্তু ভারত থেকেই যাচ্ছে। খুব ভালো মজায় আছে যে না, ভারত এখনো এইসব কিছু আটকায়নি, ভবিষ্যতেও আটকাবে না, সেই সব নিয়ে কথাবার্তাও নাকি বলছে। নতুন তাদের কী সব রেগুলেশন এসছে আবার 2026-এর জন্য, বাণিজ্য উপদেষ্টা প্রেস কনফারেন্স করে অনেক কিছু জানিয়েছেন। কিন্তু তিনি এটা জানাননি, যে ধারণা তার মধ্যে নেই সেটা আমি আজকে আপনাদের জানাবো। আপনারা ভাবছেন ভারত কেন কিছু বলছে না বাংলাদেশকে, কিন্তু তা তো হচ্ছে না। বাংলাদেশকে নিয়ে ভারত যে চিন্তিত তার কিন্তু বেশ কয়েকটা এপিসোড আপনাদের প্রমাণ দিয়েছি। কিভাবে? একদিকে ধুপরি, অন্যদিকে চোপড়া, আবার বিহারের কিষানগঞ্জ, এবার মিজোরাম। পুরো একদম 4 দিকে 4টে মিলিটারি বেস ক্যাম্প তৈরি করা হচ্ছে। উপরন্তু এবার হলদিয়ায় হবে নেভাল বেস, বুঝতে পারছেন, নৌবাহিনীর জন্য। সেই খবরই আপনাদের আজকে দেব পুরো বিস্তারিতভাবে। কিভাবে বাংলাদেশকেই লক করে দিচ্ছে ভারত, কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই বক্তব্য আজও ভারতের কানে বাজে, তার প্রমাণ হিসেবে আজ যা হতে চলেছে আপনাদের সামনে সেটাই তুলে ধরবো। চলুন তাহলে শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ, এবং শুরু করার আগে অবশ্যই লাইক করে দেবেন। অনেকে আমাকে দালাল বলছেন, এর আগেও বলেছেন, কমেন্টে লেখেন তুই দালাল, মানে একদম ডিরেক্ট গালাগালি দিয়ে, গালমন্দ করে, বুঝতে পারছেন। তাদেরকে জবাব আমি দেব না। আশা করব যারা আমাদের নিয়মিত দর্শক তারাই তাদেরকে জবাবটা দিক। আমি কি সত্যিই কোনো মিথ্যে কাহিনী বলি আপনাদের সামনে,
কাউকে সত্যি সত্যি খারাপ করার চেষ্টা করি না, আমার এখানে কোনো ধর্ম নিয়ে আলোচনা হয় না, যেটা অন্যান্য এপিসোডে আপনারা দেখতে পাবেন, অন্যান্য চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। হ্যাঁ, একদম সাম্প্রদায়িক উস্কানি একদম ভর্তি সেই এপিসোডে। সেই সমস্ত কিন্তু আমরা এখানে আপনাদের সামনে সার্ভ করি না। আমরা শুধু সত্যটা এবং সত্যের ভেতরে লুকিয়ে থাকা যে তথ্য, সেই তথ্য তুলে নিয়ে এসে আপনাদের সামনে বিশ্লেষণ করি, এটুকুই দায়। কারোর হয়ে কাজ করার কোনো দায় নেই আমাদের। তাই রণক্ষেত্র দেখতে থাকুন, অবশ্যই কমেন্ট করতে থাকুন, পজিটিভ কমেন্টই এক্সপেক্ট করব। লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন আর প্লাস নিউজ 24/7 রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম পেজেই আমি রেখেছি, দেখুন প্রথম পেজেই আমি রেখেছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা, বাংলাদেশি পত্রিকা। তারা করেছে আইপিএল ইস্যুতে ভারত বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। কে বলছেন? বাণিজ্য উপদেষ্টা। এই হচ্ছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলছেন পৃথিবীর সব দেশের সঙ্গে বাংলাদেশের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয় সে পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো দ্বিপক্ষীয় সিদ্ধান্ত নেওয়া হয় না। ঠিক আছে, সে পর্যন্ত আমাদের সুনির্দিষ্ট কোনো দ্বিপক্ষীয় সিদ্ধান্ত নেওয়া হয় না। বর্তমান সরকার সামগ্রিকভাবে উদার বাণিজ্যে বিশ্বাসী। মানে এই অন্তর্বর্তী সরকার, বর্তমান সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের উড়ে এসে জুড়ে বসা সরকার, সেই সরকার নাকি উদার বাণিজ্যে বিশ্বাসী। আর সেই কারণে চীনে গিয়ে ভারতের বিরুদ্ধে লাগাতে গিয়েছিল যে সেভেন সিস্টার্স তো ল্যান্ড লক, আমরাই হচ্ছে বঙ্গোপসাগরের অভিভাবক, যদি আপনাদের বাণিজ্য করতে হয় আমাদের পথ দিয়েই বাণিজ্য করতে হবে, সেভেন সিস্টার্সকে ভুলে যান, সাইড করে দিন, ওটা তো ভারতের। এতই উদার মানসিকতা এদের, এতই উদার মানসিকতা, বুঝতে পারছেন? এবার দেখুন তিনি বলছেন ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া হয়েছে, এটার কোনো প্রভাব এসেছে কিনা সেটা এখনও দেখছি। তিনি অন্য মহলে, ঘনিষ্ঠ মহলে কিন্তু দাবি করেই বলেছেন যে বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি, কিন্তু প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে যদি এই কথা বলে দেন তাহলে কি হবে? যারা ওই ভারত বিরোধী মনোভাব নিয়ে দাঙ্গা করবে বলে একদম ঝাঁপিয়ে পড়ছে, যুদ্ধ করবে বলে একদম ঝাঁপিয়ে পড়ছে, তাদের রোষে তো মারা যাবেন। আর যেই আশঙ্কাটা তিনি ভালো করে বুঝে গেছেন আসিফ নজরুল, আর সেই কারণে তিনি এখন মবের উপদেষ্টা হয়েছেন। আমরা বলছি না, ওই বাংলাদেশি মিডিয়ায় ফেসবুক পেজগুলো তারাই বলছে নাকি উপদেষ্টা, ওই আইন উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, তিনি নাকি অ্যাকচুয়ালি সত্যিকারের মানুষের উপদেষ্টা, সেই সমস্ত মানুষের যারা বাংলাদেশে কোনোদিন স্থিতিশীলতা দেখতে চায় না। কি বলছে? এ সময় বাণিজ্য সচিব মাহমুদুর রহমান দৈনন্দিন যেসব ঘটনা, এগুলো দ্বিপক্ষীয় বাণিজ্যে তেমন কোনো প্রভাব ফেলে না, তবে ভারত বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দিয়ে গত মে মাসে বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ করে দিয়েছে। তার ফলে আমাদের রপ্তানি কমেছে, কিন্তু আমরা সে ধরনের পাল্টা পদক্ষেপ নিইনি। নিলে কি করতে পারতি? যদি সেরকম পদক্ষেপ নিতি, কি বলতি যে আমরা ভারতের থেকে চাল নেব না, না খেয়ে থাক, আমরা ভারতের থেকে ডাল নেব না, তাহলে শুধু ওই শাক ভাজা করে খা, আমরা ভারতের থেকে পেঁয়াজ নেব না, নিস না, করতে হবে না তোদের মাংস রান্না, তাই তো? জোর নেই তো, উপায় নেই তো, তাহলে করবিটা কি ভাই? তোদের তো ভারতের থেকে নিতে হবেই, আমদানি করতে হবেই, যতই রপ্তানি বন্ধ হয়ে যাক। কি বলছে? ভারতের পাট রপ্তানি বন্ধের পদক্ষেপ নিয়ে তিনি বলেন সেটি আমাদের দেশের অভ্যন্তরীণ সরবরাহ ও যোগান ঠিক রাখার জন্য করা হয়েছে, অন্য দেশের ক্ষতি করার জন্য কিছু করা হয়নি। হ্যাঁ, ইদানিং পাট রপ্তানিতে একটু তারা ঢিলে দিয়েছে, মানে তার আগে ভারতই রপ্তানি বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছেন? তারপরে তারা ডিসিশন নিয়েছেন যে আমরা পাট রপ্তানি করব না ভারতকে। এবার তিনি এসে যাতে ভারত এই সিদ্ধান্তে, তার তো অবশ্যই রাগ করে বসে আছে, একটা ক্ষোভ থাকবে। হ্যাঁ, আর সেই ক্ষোভটাকে প্রশমিত করার জন্য এখন বাণিজ্য উপদেষ্টা ময়দানে নেমেছেন, ভারতের মন খুশি করতে হবে। তাই তিনি বলছেন যে অন্য দেশের ক্ষতি করার জন্য আমরা কিছু করিনি, আমাদের নীতিগুলো দেশের অভ্যন্তরীণ বাণিজ্যকে কেন্দ্র করে নেওয়া, আরেকটি দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কখনো করা হয়নি। মানে ক্ষমা চাওয়া যাকে বলছে, যে ভারত আমাকে ক্ষমা করে দিন, আমরা কখনো আপনার ক্ষতি চাই না, আমরা যা করেছি দেশের মঙ্গলের জন্য করেছি, আমাদের দেশেই অনেক পাট দরকার ছিল, তাই আমরা রপ্তানি বন্ধ করে দিয়েছি, প্লিজ ক্ষমা করে দিন। বুঝতে পারছেন? এরকম বক্তব্য তার। এদিকে দেখুন আমদানি নীতিতে বড় পরিবর্তন আসছে। বর্তমান আমদানি নীতি আদেশে 2021-24 বড় পরিবর্তন এনে 2025-28 মেয়াদের জন্য নতুন আমদানি নীতি আদেশের আইপিও খসড়া
তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বাণিজ্য সহজীকরণ ও উদারীকরণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ তো গেল একটা দিক, যেখানে তারা বলছে যে আমরা এখনো আমদানি বন্ধ করিনি ভারতের থেকে। এবার জোর দিয়ে তিনি বলতেও পারছেন না যে ভবিষ্যতে আমদানি বন্ধ করে দেবো, এতটুকু হুমকি তিনি দিতে পারছেন না। অথচ বাংলাদেশে দেখুন, সেখানে প্রতিদিন ইন্ডিয়া বয়কট স্লোগান উঠছে, অ্যান্টি ইন্ডিয়া স্লোগান উঠছে, কিন্তু ইনি সাংবাদিক সম্মেলনে এসে বলছেন না বাবা না, ভারত আমাকে ক্ষমা করে দিন। কেন জানেন? তার কারণ হচ্ছে জ্বালানি। একটা বিরাট অংশের জ্বালানি এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের থেকে এক্সপেক্ট করে, যেটা ইতিমধ্যেই চুক্তি চলছে। সেই চুক্তি এবার রিনিউয়ালও তারা করতে চাইছে, যেখানে ভারত কিন্তু নাকচ করছে। সেই বিষয়টা আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন এই যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলায় করেছে যে 2026 সালে ভারত থেকে ও G2G ভিত্তিতে $100 কোটি জ্বালানি আমদানি করবে পেট্রোলিয়াম কর্পোরেশন। যে জ্বালানি কিন্তু সর্বত্র লাগে। আপনারা জানেন, দেশের জ্বালানির দাম বাড়লে দেশের অন্যান্য দ্রব্যমূল্যের দামও কিন্তু বেড়ে যায়। কেন জানেন? তার কারণ ট্রান্সপোর্ট। আর তাই জ্বালানি বাংলাদেশের দরকার, আর কম দামে দরকার। কিভাবে তারা দেবে? ভারতের থেকে তারা এবার চুক্তি করছে। দেখুন কি বলছে, ভারত থেকে আন্তঃসীমান্ত পাইপলাইনের মাধ্যমে প্রায় $119 মিলিয়ন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সরবরাহকারীদের কাছ থেকে সরকারি G2G চুক্তির অধীনে আরও $882.33 মিলিয়ন জ্বালানি কেনা হবে। দেখুন, টোটাল কেনা হবে $882 মিলিয়ন। তার মধ্যে $119 মিলিয়ন শুধু ভারতের থেকে কেনা হবে এই পরিমাণ টাকা দিয়ে জ্বালানি। কেন জানেন? তার কারণ হচ্ছে পাইপলাইন যেটা রয়েছে, আন্তঃসীমান্ত পাইপলাইন, কম খরচে বেশি জিনিস পাওয়া যাবে। তাই এই চুক্তি তারা ভাঙতে চায় না। আর সেই কারণেই ভারতের সামনে এসে এখন নতমস্তকে প্রণাম করছেন বাণিজ্য উপদেষ্টা। কি বলছেন দেখুন, গত 10ই ডিসেম্বর বিপিসির 1014তম বোর্ড সভায় এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কর্পোরেশনের সচিব মোহাম্মদ আমিন উল আহসান। কি বলছে, বিপিসি কর্মকর্তাদের মতে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের NRL শর্ট ফর্ম যে কোম্পানির নাম, তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে 2026 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 1,80,000 টন লো সালফার ডিজেল আমদানি করবে বিপিসি। বুঝতে পারছেন? আরেকবার বলছি, 1,80,000 টন লো সালফার ডিজেল ভারত থেকে নেবে, কম খরচে বেশি পরিমাণ। কিভাবে? পাইপলাইনের মাধ্যমে। কি বলছে, এই চুক্তিটি 2017 সালের অক্টোবরে স্বাক্ষরিত 15 বছর মেয়াদী একটি সরকারি চুক্তির অংশ। সেই সময় হাসিনাই ছিলেন সরকারে। বুঝতে পারছেন? এই চুক্তির নামই ছিল ফ্রেন্ডশিপ পাইপলাইন, ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। বুঝতে পারছেন? সেই পাইপলাইনের চুক্তি তারা অক্ষুণ্ণ রাখতে চাইছে। কেন? তার কারণ জ্বালানির যোগান কমে যাবে। কি বলছে দেখুন, যেখানে আমদানি প্রিমিয়াম প্রতি ব্যারেলে $5.50 নির্ধারণ করা হয়েছে, একদম নিম্ন দাম। এই দামে আর কোথাও কিচ্ছু পাবে না। ওরা জানে, ভালো মতন জানে যে একদম পাশাপাশি দেশ আছে ভাই, পাইপলাইনও রয়ে আছে, হাসিনা করে গিয়েছিলেন, সেটাকেই কাজে লাগা। আর এখানে সাংবাদিক সম্মেলনে এসে মানুষের কাছে এসে হাসিনার নামে নিন্দে কর, ভারতের নামে নিন্দে কর। আচ্ছা, কি বলছে, বিপিসি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী 2রা ডিসেম্বর 2025-এর প্ল্যাটস রেফারেন্স মূল্য এবং প্রতি ডলার 122.70 টাকা বিনিময় হারে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির আনুমানিক ব্যয় দাঁড়াবে $119.13 মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় 1,461.76 কোটি টাকা বাংলাদেশি মুদ্রায়। বুঝতে পারছেন? এত কম দামে আর কোথা থেকে পাবে এরা? আর কোথাও থেকে পাবে ডিজেল? তাই তাদের ভারতের সামনে এখন নত স্বীকার করতে হচ্ছে। ওদিকে আবার গঙ্গার জলও আছে, বেশি বাড়াবাড়ি করলে গঙ্গার জলের চুক্তি যে আলোচনায় রয়েছে সেখান থেকে ভারত উঠে চলে আসবে, সেটাও তারা ভালো মতন জানে। কারণ আইসিসি যেভাবে ধোকা দিয়েছে বাংলাদেশকে, এবার তারা ভাবছে, মানে তারা ভেবেছিল আইসিসি আমাদের দাবি মেনে নেবে। কেন ভাই? অন্যায় আবদার করবি, মেনে নেবে? অত সহজ?
ঠিক একইভাবে ভারতের সঙ্গে অন্যায় আবদার করা হচ্ছে গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে, পাইপলাইনে জ্বালানি চুক্তি নিয়ে অন্যায় আবদার, কম দামে নেব আর গঙ্গার জল বেশি বেশি পরিমাণে দিতে হবে, খাবার দাবার বলছে, আবার ডায়লগ মেরে বলছে আমরা কিন্তু আমদানি বন্ধ করিনি, করার ক্ষমতা আছে, করে দেখ, না খেতে পেয়ে মারা যাবে বাংলাদেশের প্রতিটা মানুষ। এত কম দামে ভারত ছাড়া আর কোন দেশ থেকে তুই খাবার জিনিস পাবি? হ্যাঁ, খালি মুখে বড় বড় ডায়লগ। 4 নম্বরে রেখেছি দেখুন সেই খবরটা। এখান থেকে আমি শুরু করছি যে ভারত কিভাবে বাংলাদেশকে ঘিরছে। এতক্ষণ আপনাদের বললাম যে বাংলাদেশ কিভাবে ভারতের ওপর নির্ভরশীল, যেটা কোনোদিনই তারা আলাদা হতে পারবে না, যতই বড় বড় ডায়লগ মারুক আমরা ভারতের আধিপত্যবাদে বিশ্বাস করব না। কিসের আধিপত্যবাদ? আমিও মানি না আধিপত্যবাদ, কিন্তু এটুকু তো মানতে হবে যে একদম পাশাপাশি দেশ, বাণিজ্য করে তো খেতে হবে রে ভাই। কম দামে ভারতের ছাড়া কম দামে জিনিসপত্র আর কোন দেশ থেকে পাবে বাংলাদেশ, তাই না? কিন্তু ভারত দেখুন এসব তো করছে, ঠিক আছে, এখানে তো বাণিজ্যের ব্যাপার, কেন এগুলো আটকাবো? থাকুক, চলুক। এখনও বিদ্যুৎ পায় বাংলাদেশ, ভারতের থেকেই পায়, নাহলে অন্ধকার হয়ে যাবে। এই যে প্রতিদিন সাংবাদিক সম্মেলনে এসে মাইক বাজিয়ে ডায়লগ মারা বন্ধ হয়ে যাবে, তখন ওই যে হ্যান্ড মাইক নিয়ে সুইচ টিপে বলতে হবে। বুঝতে পারছেন? দেখুন ছবিটা, এই মালগুলো আছে বাংলাদেশ পাকিস্তানের কাছে। আইএনএস বিক্রমাদিত্য আছে। কি বলছে দেখুন, ইন্ডিয়া টু বিল্ড নিউ নেভাল বেস ইন বেঙ্গলস হলদিয়া রিপোর্ট। আপনাদের আগেই একটা এপিসোড আমি বলেছিলাম যে এবার পূর্ব দিকে নৌবাহিনীর ঘাঁটি বাঁধছে, সেটা কোথায়? হলদিয়ায়। কি বলছে? ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফটস অ্যান্ড দ্য 300 টন নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফটস। এটা হচ্ছে FICS, এটা হচ্ছে NWJFACS are expected to be hosted at Holdia base, which is like to have around 100 officers and sailors. সেখানে 100 জনের মতন সৈন্য এবং নাবিক থাকবে, আর তার সঙ্গে FICS এবং NWJFACS এইগুলো মোতায়েন থাকবে। বুঝতে পারছেন? খুব ছোটোখাটো হবে, যেটা বলছে যে 3 হাই স্পিড প্ল্যাটফর্ম capable of speed of the 40 to 45 knots are designated for quick response maritime operation, the report added. বুঝতে পারছেন? বেশি ক্ষমতা সম্পন্ন হবে না, বড় বড় জাহাজ হয়তো সেখানে ঢুকবে না, আইএনএস বিক্রমাদিত্যের মতন জাহাজ হয়তো সেখানে ঢুকবে না, রণতরী, কিন্তু এমন একটা বেস ক্যাম্প তৈরি করা হচ্ছে যেখান থেকে খুব শর্ট টার্মে, খুব দ্রুত শত্রুপক্ষকে আঘাত হানা যায়। সেই কারণেই এই জায়গাটা চিহ্নিত করা হয়েছে। কি বলছে? ইন্ডিয়াস মুভ টু বিল্ড এ নেভাল বেস ইন বেঙ্গল কামস অ্যামিড ক্লোজার ডিফেন্স টাইজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান। আর এই ভাবনা চিন্তা এসছে তখনই যখন এই পাকিস্তান বাংলাদেশের সঙ্গে টেনশনস একদম চরমে উঠছে। কি বলছে? সিন্স ফর্মার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনাস আউস্টার ইন অগস্ট লাস্ট ইয়ার, টাইজ বিটুইন ঢাকা অ্যান্ড ইসলামাবাদ হ্যাভ strengthened more quickly than at any time since 1971. 71-এর পর এইভাবে বাংলাদেশ আর পাকিস্তানকে এত ঘনিষ্ঠ আর কখনো দেখা যায়নি। কখন দেখা গেল? যখন 2024-এ শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে গেল, তারপর থেকে এদের রমরমা বেড়ে গেল। বুঝতে পারছেন? এখানে ISI এর লোকজন চলে আসছে, ওখানে DGFI এর লোকজন চলে যাচ্ছে। এইভাবে কি বলছে? ইন রিসেন্ট টাইমস টপ লিডার্স ফ্রম বোথ কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস অ্যান্ড পাকিস্তান প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ হ্যাভ মেট অ্যাট লিস্ট 3 টাইমস। আর এই সময়কালে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ওই নামেই প্রধানমন্ত্রী আর কি, শেহবাজ শরীফ, আর বাংলাদেশের নামেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস 3বার দেখা করে ফেলেছেন মাত্র 1.5 বছরের মধ্যে। বুঝতে পারছেন? এর আগে এইভাবে দুটো দেশের মধ্যে, দুটো প্রধানের মধ্যে দেখা সাক্ষাৎ এই 1-1.5 বছরের মধ্যে 3বার হয়নি 1971-এর পর থেকে। এগুলো লক্ষ্য রাখা হচ্ছে, আর সেই কারণেই বাঁচা হয়েছে হলদিয়াকে। দেখুন, আগেই বলেছিলাম যে 3টে করা হচ্ছে। দেখুন, আমি আপনাদের আগেই বলেছিলাম এই যে দিনাজপুরের চোপড়া এইখানটা করে, আচ্ছা বিহারের কিষানগঞ্জ এইখানটা করে, আর অসমের ধুবড়ি ঠিক এই জায়গাটা করে,
এই জায়গায় একটা, এই জায়গায় একটা এবং এই জায়গায় একটা, তিনটে বেস ক্যাম্প অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আরেকটা হচ্ছে মিজোরামে, ঠিক এই জায়গাটা করে। এইবার যে নেভাল বেস ক্যাম্পটা হচ্ছে সেটা ঠিক এই জায়গাটা করে, হলদিয়া। দেখুন বাংলাদেশ ম্যাপটা দেখুন, আর দেখুন যে ভারত কিভাবে বেস ক্যাম্পগুলো তৈরি করছে, কেন তৈরি করছে, কোথায় তৈরি করছে, কি কারণে তৈরি করছে। বুঝতে পারছেন? এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। দেখুন আজকের পত্রিকা ছেপেছে, বলছে বাংলাদেশের 3 পাশে এবার 5টি এয়ার স্ট্রিপ পুনরায় চালু করছে ভারত। কোথায় যাবি ভাই, কোথায় যাবি পাগলা? শুধু ফেসবুকে আটকে থাকলে হবে? একটু বাইরে বেরিয়ে চারদিক দেখতে হবে কোথায় কি চলছে। এরা তো কিবোর্ডে যুদ্ধ করে, এরা বাংলাদেশিরাই লেখে। আসিফ নজরুল যেখানে বকবক করে তার নিচে কমেন্ট ভেসে ওঠে যে আপনারা তো শুধু কিবোর্ডেই যুদ্ধ করেন, চিঠি লিখে। ধার তলোয়ার আছে যুদ্ধ করার জন্য? বাংলাদেশিরাই লেখে, প্রশ্ন করে এই উপদেষ্টাদের। ঠিক আছে, দেখুন এটা বলছে সেই পশ্চিমবঙ্গের দিনাজপুরের বালুরঘাট বিমানবন্দরের রানওয়ে, এটা এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল, আবার নতুন করে স্ট্রাকচার শুরু হচ্ছে। কি বলছে আজকের পত্রিকা, বাংলাদেশের পত্রিকা, তারা বলছে ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলিতে এক আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নাকি নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে বিশ্লেষকরা ধারণা করছেন মূলত শিলিগুড়ি চিকেন স্নেকের নিরাপত্তা আরও বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ এমন এক সময় এই উদ্যোগের কথা জানা যাচ্ছে যখন প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে। বুঝতে পারছেন কোন কোন জায়গায়? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা। দেখুন আরেকবার ম্যাপটা খুলি, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা। এই ম্যাপটা আরও ভালো করে বুঝতে পারবেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গ, এই হচ্ছে আসাম, আর এই হচ্ছে ত্রিপুরা। বুঝতে পারছেন? এই তিনটে জায়গাকে কেন্দ্র করে যে এয়ার স্ট্রিপগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সক্রিয় ছিল সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করা হচ্ছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া এই খবর ছেপেছে। যে খবর আজকের পত্রিকা নিয়ে খুব ভয় পেয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে তারা যেভাবে খবরটা করেছে। কি লিখেছে দেখুন, সম্প্রতি বাংলাদেশ রংপুর বিভাগের লালমনিরহাট বিমানঘাটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশ নেয়নি, চীন নিয়েছে, পাকিস্তানের মদত রয়েছে। এটা আমি আপনাদের আগেই বলেছি যে ভারতীয় এমআই এর গোয়েন্দারা গিয়েছিল, তারা কিন্তু এটা আগেই দেখে এসছে, ওয়াকারুজ্জামানকে রিপোর্টও করেছে। কিন্তু কোথায় কি হলো? কিছুই হলো না। লালমনিরহাটে এখনও চলছে বাংকার তৈরির কাজ। এবার কিন্তু ভারত চুপ করে বসে থাকবে না। আপনারা এটাও বলেন অনেকে, ভারত শুধু কথাই বলেন। আমাকেও অনেকে বলে আপনি শুধু কথাই বলেন, কাজে কিছু হয় না। কাজে করার জন্যই তো এইভাবে তৈরি করা। ভারত কখনো আক্রমণ করে? কোনোদিনও করেনি, আজ কেন করতে যাবে? শুধু প্রতিরক্ষাটাকে জোরদার করে রাখছে। প্রতিরোধ কিভাবে করতে হবে সময় আসলেই দেখিয়ে দেবে ভারত। দেখুন কি বলছে, এই বিমান ঘাঁটি ভারতের কৌশলগত স্পর্শকাতর শিলিগুড়ি করিডরের কাছাকাছি অবস্থিত। এই করিডরটি চিকেন স্নেক নামেও পরিচিত এবং সরু এই ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ। কোন জায়গাটা করে আছে? লালমনিরহাট। ঠিক এই জায়গাটা করে আছে লালমনিরহাট, ঠিক এই জায়গাটা করে। ঠিক আছে, কি বলছে এবার? বলছে গত 1 বছরে বাংলাদেশ থেকে একাধিকবার ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হয়েছে। হাসনাত আবদুল্লাহ, তিনি আবার একটা কুমিল্লায় দাঁড়িয়েছে যেখানে, সেখানে একটা ভোটের গান বার করেছে। বুঝতে পারছেন? হাসনাত আবদুল্লাহ বলে একটা কী সব গান হচ্ছে, গানটার প্রচুর ভিউ হয়েছে। মানে আমি বুঝতে পারছি না এরা কি ভোটে লড়তে নেমেছে, মানে সাধারণ জনগণের ভালো করতে নেমেছে, নাকি নিজের ইউটিউব পেজের সাবস্ক্রাইবার বাড়াতে নেমেছে? কোনটা? হ্যাঁ, গান বের করছে দেখছি সবাই, দেখি একটা করে গান বেরছে, নিজের গান বেরিয়ে যাচ্ছে। হাসনাত আবদুল্লাহর নামেই একটা নতুন গান মানুষ শুনছে, অনেকে প্যাকও দিচ্ছে। কমেন্টগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন। তারপর লিখছে দেখুন, তবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জোর দিয়ে জানিয়েছে লালমনিরহাটের ওই বিমান ঘাঁটির প্রধান ব্যবহার হবে নিজস্ব জাতীয় প্রয়োজনে, অন্য কোনো দেশের সেনাবাহিনীর জন্য নয়। বাজে কথা, মিথ্যা কথা ছেপেছে। বলছে ভারতীয় সূত্রের দাবি নয়াদিল্লি কোনো ঝুঁকি নিতে রাজি নয়। এরই মধ্যে ভারত এই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে। মানে যদি ভারত কিছু করে ফেলে সেই জন্য এই কথা লিখতে হয়েছে আজকের পত্রিকাকে, যেটা শুধুমাত্র দেশের জন্য ব্যবহার হবে, অন্য দেশের জন্য নয়। তাদেরকে কে জিজ্ঞাসা করেছে অন্য দেশের জন্য ব্যবহার হবে হ্যাঁ কি না?
কেউ জিজ্ঞাসা করেনি। আগ বাড়িয়ে বলতে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে, সব কিছু বলতে নেই, বুঝে নিতে হয়। এবার দেখুন, পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জে এবং আসামের ধুবড়িতে লাচিত বরফুকন নামে 3টি নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে। যে এয়ার স্ট্রিপগুলিকে সংস্কার করা হবে সেগুলি হলো জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং অসমের ধুবড়ি। মানে হচ্ছে দেখুন, পুরো এই জায়গাটা কভার করে নেবে, পুরো এই জায়গাটা কভার করে নেবে। পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ ধরুন এই জায়গাটা, এইখান থেকে পুরো চিকেন স্নেক ঘিরে পুরো ধুবড়ি পর্যন্ত পুরো এই জায়গাটা পুরো কভার করে নেবে। এখানে যত এয়ার স্ট্রিপ ছিল সব কটাকে আবার সক্রিয় করা হবে, বুঝতে পারছেন? তারপর কি বলছে, এর পাশাপাশি কোচবিহার ও আসামের কাকড়াঝাড় জেলার রূপসী ইতিমধ্যেই চালু হয়েছে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এএআই পশ্চিমবঙ্গের বিমান ক্ষেত্রগুলোর দায়িত্ব রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে, দীর্ঘদিন ধরে চলছে। এটা আপনারা সবাই জানেন, যারা পশ্চিমবঙ্গবাসী তারাও জানেন এই বিষয়টা। বলছে এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, ভারত চায় রানওয়েগুলো যেন সর্বদা অপারেশনাল কার্যক্রমের জন্য প্রস্তুত অবস্থায় থাকে। কেন থাকতে হবে প্রস্তুত অবস্থায়? তার কারণ ভারত আক্রমণ করবে না, ভারত শুধু অপেক্ষা করবে যে কখন আক্রমণ ধেয়ে আসছে, তারপর ভারত কি করবে? পাল্টা প্রতিরোধ করবে। আর এই জন্যই বাংলাদেশকে ঠিক এইভাবে ঘিরে ফেলা হচ্ছে। যাবি তো যাবি কোথায়? পালাবি তো পালাবি, কোন পথে পালাবি? একটা পথ খুঁজে দেখা, বুঝতে পারছেন? ভারত চুপচাপ বসে নেই। বাণিজ্য তো করতেই হয়, আমরা তো আর বাংলাদেশের মানুষদের ঘৃণা করতে পারি না, তাদেরকে তো খাবার দাবার, চাল ডাল জ্বালানি তাদের জন্য যোগান দিতেই হবে, এটা ভারতের কর্তব্য। কিন্তু তার পাশাপাশি ওই যে যারা হুমকি চমকি দিচ্ছে তাদের জন্য এই সমস্ত প্রস্তুতিও কিন্তু ভারতের জন্য কর্তব্য, বুঝলেন? তাহলে যদি ভালো লাগে আমার এই এপিসোড, যদি মনে হয় এর মধ্যে যুক্তি আছে, যা বলেছি তার মধ্যে তথ্য আছে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ছড়িয়ে দেবেন আরও 5 জনের কাছে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 এবং দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।